আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল 9 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে। আর আমি আছি পূরবী দাস আপনাদের সাথে। আর আমাদের আজকের আয়োজনে আমরা পেয়ে গেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেনকে। ওনার কাছে আজকে আমরা জানতে চাইবো চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি এবং সেই সাথে ভবিষ্যৎ পরিকল্পনা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শকবৃন্দ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমরা প্রশ্নেই চলে যাই তাহলে। চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটা শহর, বন্দর নগরী, এবং সেই সাথে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী। তো এই শহরের জন্য দীর্ঘমেয়াদী কোনো মাস্টার প্ল্যান কি আছে? আমাদের আসলে যেটা দুঃখের বিষয় যে চট্টগ্রামের গত 2-3 যুগ ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো ড্রেনেজ মাস্টার প্ল্যানটা হয়নি, যেটা আমাদের জন্য আসলে সবচেয়ে দুঃখজনক। যেটা এবার আমি হাত দিয়েছি, আশা করছি ইনশাল্লাহ এইবারে আমি ড্রেনেজ মাস্টার প্ল্যানটা করে ফেলব। এবং আমি আশা রাখছি যে আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান আছে সেটা আমরা তুলনামূলকভাবে বিশ্লেষণ করে আমরা একটা কমপ্লিট একটা মাস্টার প্ল্যান, ড্রেনেজ মাস্টার প্ল্যান আমরা করব ইনশাল্লাহ। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, সড়ক সম্প্রসারণ এবং ফুটপাত এটা দখলমুক্ত করতে কি কি পদক্ষেপ আপনারা নেবেন? দেখুন, এটা আসলে একটা চ্যালেঞ্জিং জব, আমি জানি, কারণ এখানে পলিটিক্যাল অনেক ইস্যু জড়িত, অনেক মানুষের রুজি রোজগার জড়িত, শ্রমিকদের পুনর্বাসনের একটা প্রশ্ন সেখানে জড়িত। কাজে লট অফ চ্যালেঞ্জেস দ্যাট উই হ্যাভ, বাট দ্য থিং ইজ আমাদেরকে সেটাকে উত্তরণ করতে হবে। তো সব মিলিয়ে আমি যেটা করছি, আমি কিছু কিছু জায়গাকে আমি লোকেট করেছি যেখানে আমি মনে করছি যে তাদেরকে আমি হয়তোবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না বসিয়ে সন্ধ্যার পর যদি আমি তাদেরকে স্পেসটা ছেড়ে দিই, তাহলে হয়তোবা তারা সেখান থেকে কিছু ইনকাম করতে পারে। সাপোজ লাইক দ্যাট, আমি এখন আগ্রাবাদ কমার্শিয়াল জোনটাকে আমি টার্গেট করেছি, যেটা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আছে, যেটা আমরা মনে করেছিলাম যে একটা আন্তর্জাতিক মানের এটা শহর চট্টগ্রাম হবে। এবং সেই লক্ষ্যে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল 2004 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগ্রাবাদে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারটা উদ্বোধন করেছেন। এবং চেম্বার অফ কমার্স থেকে শুরু করে সমস্ত আন্তর্জাতিক মানের বিজনেসম্যান as well as এম্বাসির যথেষ্ট ফরেনাররা এখানে আসেন, অ্যাম্বাসেডাররা আসেন, হাই কমিশনাররা আসেন। সো দ্যাট জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি বেশ কয়েকবার সেখানে গিয়েছি ইতিমধ্যেই। আমরা সেখানে যারা বসে তাদেরকে আমরা নোটিশ দিয়েছি, মাইকিং করেছি, এবং আলটিমেটলি উইদিন শর্ট টাইম আপনারা দেখবেন সেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত যেভাবে বসতো আগে সেটা কেউ বসবে না। আমরা সেটাকে ক্লিন আপ করে সন্ধ্যার পরে, যখন যেহেতু বাণিজ্যিক এলাকা সন্ধ্যার পরে কেউ আর থাকে না, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা একটা নাইট মার্কেট করে দেওয়ার তাদের প্ল্যান করেছি। ইতিমধ্যে আপনারা জানেন হয়তোবা কেউ, চকবাজারে একসময় দুপিরপুল এলাকা থেকে শুরু করে সবজি বিক্রেতা, মাংস বিক্রেতা সব বসে যেত রাস্তায়। এখন কিন্তু সেটাতে আমরা পুনর্বাসন করেছি, আরও 2টো তলাতে তাদেরকে সেখানে আমরা পুনর্বাসিত করে ওই এলাকাটাকে আমরা ক্লিন করে দিয়েছি। এরপরে আমি কিন্তু মেডিকেল এরিয়াটা ধরেছি। আপনারা জানেন মেডিকেল এরিয়াটা ভেরি সেন্সিটিভ একটা এরিয়া। এখানে সব সময় চট্টগ্রাম বিভাগের রুগীরা এখানে আসে, রুগীর স্বজনরা আসে, ইমার্জেন্সি ওষুধ কেনার জন্য দৌড়াদৌড়ি করতে হয়। তো ফুটপাথটাকে আমি সেখানে ইতিমধ্যে ক্লিন করে দিয়েছি এবং আমাদের সার্বক্ষণিকভাবে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে তারা সেখানে কাজ করছে। একটু আগে আমি মেডিকেলে গিয়েছিলাম, সেখানে ডাইরেক্টরদের আমি বলেছি যে প্রতিনিয়ত তাদেরও একটা টিম থাকতে হবে যাতে করে সেটা ক্লিন আপ করা যায়। মুদ্রা কথা হচ্ছে শুধুমাত্র যে আমাদের যে চলমান পদক্ষেপ থাকবে সেটা নয়, কনসার্নিং সেখানকার যারা আছে তারা যদি প্রতিনিয়ত সেটাকে দেখে দেখভাল করে, তাহলে পরে এটার একটা সাস্টেনেবিলিটি থাকবে এবং সেই জিনিসটা আমাদের এখন দরকার। এবং আমি বিশেষ করে আমাদের স্টেশন রোড আপনি জানেন, যেখানে রেলওয়ে স্টেশন থেকে যারা আসে তারা যখন আমার শহরটাকে দেখে এটা ঘিঞ্জি এবং অসুন্দর, সেই লক্ষ্যে আমি সেই পর্যটন থেকে শুরু করে পুরো রাস্তাটাতে আমি টপ দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন আগে সেখানে বিভিন্ন জুতার দোকানদাররা, সামনে ফলের দোকানদাররা সব বসে যেত, তো আমরা সেটাকে স্টপ করেছি। কাজে আস্তে 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 আমি সেই কাজগুলো চলছে। আমাদের অলরেডি পে পার্কিং সেটা হয়েছে, পে মার্কেট আমরা করছি, নাইট মার্কেট আমরা করছি, আমরা জোর হকার্স মার্কেটটাকে আরও একটু সুন্দর করার চিন্তা করছি, এটাকে আরও বড় আঙ্গিকে করার চিন্তা করছি। কাজে লট অফ steps that we have to follow.
time to time. So we can say like that চট্টগ্রাম শহরটাকে একটা ক্লিন গ্রিন এবং হেলদি করার যে চিন্তা ভাবনা সেভ করার সেটা কিন্তু আমরা ডে বাই ডে আমরা এগিয়ে যাচ্ছি। চট্টগ্রামের একটা বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। একটুখানি বৃষ্টি হলেই আমরা দেখতে পাই যে অনেকটা কি বলবো, কোথাও যাওয়া আসার জন্য ভেলা কিংবা নৌকার দরকার হয়ে যায়, এতটাই পানি জমে যায়। তো এই জলাবদ্ধতা নিরসনে এবং সেই সাথে খাল ড্রেন সংস্কারে সিটি কর্পোরেশনের ভূমিকা কি? হ্যাঁ দেখুন আপনারা এই যে সমস্যা যেটা ওয়াটার লগিং প্রবলেম, সেটা কিন্তু এবছর মধ্যে কথা আপনারা বলতে পারেন যে 50% কিন্তু আমরা রিডিউস করতে পেরেছি ইনশাল্লাহ, এবং সেটা সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা করতে পেরেছি। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে কাজটা করেছি, বদ্দারহাটে নালার উপর আগের যারা দায়িত্বে ছিলেন মেয়রের, তারা অনেক মার্কেট করে ফেলেছিল, এগুলো আমরা ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে আমরা সেটাকে নালার জায়গায় নালাটাকে পুনরুদ্ধার করে আমরা সেটা সংস্কার করেছি, এবং আলটিমেটলি সেই নালাটা গিয়ে কর্ণফুলী ব্রিজে আমরা একটা সংযোগ করে দিয়েছি, বিশেষ করে বারেপাড়া খালের সাথে। সো ওইভাবে কিন্তু আমরা সেখানকার জলাবদ্ধতাটা কমিয়ে আনার কারণে পুরা শহরের জলাবদ্ধতাটা কিন্তু অনেকাংশ কমে গেছে। কারণ ম্যাক্সিমাম সমস্যাগুলো সেখান থেকে হতো। আপনার বদ্দারহাট, মির্জাপুর, মুরাদপুর, চকবাজার, বাকুলিয়া, একটা বিশাল জোন সেখানে আছে। এবং আমরা আগ্রাবাদের বক্স কালভার্ট আপনি জানেন প্রায় 2.9 কিলোমিটার, সেটাকে আমরা নৌবাহিনীকে দায়িত্ব দিয়েছিলাম এবং সেটাকে সংস্কার তারা করেছে। এবং আমাদের যে প্রতিনিয়ত যে সংস্কারের কার্যক্রম, আমাদের 1600 কিলোমিটার ড্রেন চট্টগ্রাম শহরে রয়েছে, যেগুলো আমরা কন্টিনিউয়াস প্রসেস আমরা কিন্তু ক্লিন করেছি। এখনও কিন্তু আমাদের কিন্তু 200টা প্রজেক্ট চলমান আছে নালা ক্লিন করার জন্য। তা আমি যেটা বলছি যে আসলে আমাদের যে 57টা খাল আছে, যেখানে 36টা খাল সিডিএ করছে আর 21টা খাল আমার রয়ে গেছে। 21টা খাল আমাদের সিটি কর্পোরেশনকে নেক্সট স্টেপে আমাদের সংস্কার করতে হবে। পাশাপাশি আমাদের যে সুইচ গেটগুলো আছে সেগুলো সংরক্ষণ করতে হবে। এবং আমরা ইতিমধ্যে যে জিনিসটা চিন্তা করছি, যেহেতু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ফাংশন কিন্তু এটা না, তারা খাল সংরক্ষণ কিংবা খাল সংস্কার করা, কাজে যেটা তারা করেছে 36টা খালের মধ্যে 22টা খাল অথবা আরও 14টা খাল তারা করবে, সবগুলো আলটিমেটলি একটা স্টেজে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দিতে হবে। কাজে ওটার জন্য একটা মেনটেন্যান্স কস্ট আছে, যেটা আমাদের লোকবল দরকার, আমাদের টেকনোলজিস্ট দরকার, এবং সেখানকার জন্য কিছু ইনস্ট্রুমেন্টস ইকুইপমেন্টস দরকার। সো ফার দ্যাট এইগুলোর জন্য আমরা কিছু তাদের আর্থিক কিছু ফান্ড আমরা চেয়েছি। সো ওটা যদি হয় আমরা মেনটেন্যান্স কস্ট হিসাবে এই লোকবল এবং ইনস্ট্রুমেন্টস নিয়ে আমরা সেটা করতে পারবো বলে আমরা আশা করছি। তো আলটিমেটলি গিয়ে জলাবদ্ধতাটাকে সলভ করা খুব সহজ একটা ম্যাটার না, বাট আমরা সেই কাজগুলো করতে পারছি। আমি যেটা মনে করছি যে আমাদের মূল জায়গা হচ্ছে জনগণকে সচেতন করা। কারণ আমি যতই ক্লিন করি না কেন, যদি আমরা যত্রতত্র ময়লা ফেলি, যত্রতত্র যদি আমরা প্লাস্টিক, পলিথিন, ককশিট যেগুলো পানিতে পচে না সেগুলো যদি ফেলতে থাকি, তাহলে আলটিমেটলি গিয়ে জলাবদ্ধতা সেটা একটা মূল কারণ। যার কারণে আপনারা জানেন যে চট্টগ্রামের সমস্ত স্কুলগুলো থেকে স্কুলের বাচ্চাদেরকে একটা স্কুল হেলথ প্রোগ্রাম আমি দিয়েছি, যেখানে ছোট বাচ্চারা শিখছে ময়লা কোথায় ফেলতে হয়। তারা সেটা আস্তে আস্তে গ্রোন আপ হবে, তারা পরিবারকে শেখাবে, তাদের মেড সার্ভেন্টকে শেখাবে, তাদের প্রতিবেশীকে শেখাবে। সে বাচ্চারা আস্তে আস্তে যখন বড় হবে, তখন আলটিমেটলি একটা সাস্টেইনেবল আমাদের যে চিন্তাভাবনা সেটা অনেকটা ফুলফিল করতে পারবো বলে আমরা আশা করছি। এবং ফাইনালি যেটা আমাদের বর্জ্য অপসারণের যেটা বর্জ্য ব্যবস্থাপনা, যেটার সাথে জলাবদ্ধতার একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি যে এখানকার যে ওয়েস্ট এনার্জি যে প্রকল্পগুলো, যেটা অনেকভাবে চেষ্টা করা হয়েছিল বাট এখনও সেটা কিন্তু সাকসেসফুল হয়নি। তো এবার আমরা কিন্তু 3টা কান্ট্রির সাথে অ্যাট এ টাইম আমরা কাজ করছি। একটা হচ্ছে কোরিয়া, একটা জাপান, আর একটা হচ্ছে ইউকে। কাজে যে কোনো একটা কান্ট্রি যদি আমাদের সাথে সাইনিং হয়ে কাজ করতে পারে, তো এক্সিস্টিং যে টিজিগুলো আছে সেগুলো একটা পরিবেশ বান্ধব হবে। আর যেটা টিজি আমাদের এখন আমরা ট্রাই করছি আরেকটা ল্যান্ডফিল কিনতে, তো সেটাও যদি আমরা করতে পারি, পরবর্তী দিকে সেখানে বিদ্যুৎ কিংবা বায়োগ্যাস কিংবা ফার্টিলাইজার আমরা সেখানে করতে পারবো। কাজে ময়লাটাকে আমরা একটা সম্পদে পরিণত করার চিন্তা ভাবনা করছি, এবং সেটা ইনশাল্লাহ আমি আশা করছি সেটা করতে পারবো। ডাম্পিং জোনটা কি শহরের ভেতরে হবে কি বাইরে? না, ডাম্পিং জোন না, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এক্সিস্টিং জোনটা আছে, যেটা হচ্ছে গার্বেজ স্টেশনগুলো আছে, সেটাকে পরিবেশ বান্ধব, নাম্বার 1 হচ্ছে পরিবেশ বান্ধব করতে হবে। সেটা থেকে ফাউল স্মেলিং আসছে, সেখান থেকে মানুষ ইনফ্যাক্ট সেখানে যেতে পারছে না। সো আমরা সেটাকে একটা পরিবেশ বান্ধব করে দিলে সেখানে ফাউল স্মেলিংটা হবে না, মানুষ সেখানে যেতে পারবে,
সেখানে বসবাসও করতে পারবে আশেপাশে। সো এই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর সেখান থেকে যেটা ইলেকট্রিসিটি প্রডিউস করা কিংবা বায়োগ্যাস কিংবা ফার্টিলাইজার, সেটা হচ্ছে নেক্সট পদক্ষেপ যেটা আমরা করছি ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা এবং হাসপাতাল ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের কি উদ্যোগ থাকছে? আসলে আপনি করেছেন সেফ এবং হেলদি সিটির ব্যাপারে। সেই হেলদি সিটির ব্যাপারে আমাদের ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের ইপিআই যেটা এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন আমরা সাকসেসফুলি কিন্তু আমরা করছি। সেটা ইভেন আমাদের যে জরায়ু ক্যান্সারের যে সার্ভিক্স ক্যান্সারের যে টিকাটা দিতে হয় সেই টিকাটাও কিন্তু আমরা 90% আমরা সাকসেসফুলি আমরা দিয়েছি। আমাদের যে মেমন হসপিটাল আছে সেখানে কিন্তু আমি ইতিমধ্যেই, যেটা এতদিন ছিল না, আইসিইউ সেটা আমরা চালু করছি বাচ্চাদের জন্য, এনআইসিইউ। এবং আমরা আরেকটি পাশে যেটা মেমন হসপিটাল 2 আছে সেখানে একটা ডেডিকেটেড আমরা সেন্টার করার চিন্তা করছি, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য এবং যারা ডায়ালাইসিস নিতে হয় কিডনির তাদের জন্য আমরা একটা স্বল্প মূল্যে আমরা এই ধরনের একটা সেন্টার চিন্তা করছি, যেখানে আসলে রেগুলার আপনারা জানেন যে ডায়ালাইসিসের জন্য অনেক রোগীকে প্রতিনিয়ত 2,500-3 হাজার টাকা ব্যয় করতে হয়। আমরা চাচ্ছি যে একদম সাশ্রয়ী মূল্যে 1,000 টাকার ভিতরে যাতে একটা রোগী সব কিছু পেয়ে যায়, আমাদের যে কস্ট সেটা রেখে যাতে করে একটা রোগী খুব সহজে তারা যাতে সেটা পায়। এবং আরেকটা কাজ আমরা করছি, আরেকটা জিওনিক্স একটা হেলথ কেয়ার কোম্পানি আমাদের সাথে মিক্সড আপ হয়েছে। তো তাদের সাথে আমরা প্রায় আমাদের যে 52টি সেন্টার আছে হেলথ সেন্টার, সেখানে তারা একসাথে আমাদের সাথে কাজ করবে। এবং এই কাজ করার প্রেক্ষিতে আমরা আশা করছি যে তারা চমৎকার কিছু প্রোগ্রাম তারা সেখানে নিয়ে এসেছে, সাপোজ লাইক দ্যাট হেলথ চেক আপ করা, তারপর সেখানে তাদেরকে ব্লাড গ্রুপিং RH ফ্যাক্টর থেকে শুরু করে তাদের হেলথ স্ক্রিনিং করা, অ্যান্ড দেন কোনো যদি সমস্যা থাকে তারা সেটা রেফারেন্ড হসপিটালে দিবে। এই ধরনের কিছু প্রোগ্রাম আমার চিন্তাভাবনা আছে। এবং কিশোরীদের স্বাস্থ্য অ্যাওয়ারনেস, যেমন এখন একটা ভয়াবহ আকার ধারণ করেছে ব্রেস্ট ক্যান্সার, তো ব্রেস্ট স্ক্রিনিং এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে ধারণা। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আপনারা জানেন যে আগামী যে মাসটি আছে অক্টোবর মাস ইজ এ ওয়ার্ল্ড ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস মান্থ হিসেবে তারা ডিক্লেয়ার করেছে। সো অন দ্যাট বেসিস দ্য ফার্স্ট টাইম হোয়াট এভার আই সে ইন আওয়ার সিটি আমরা একটা এই ধরনের একটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আমরা একটা জোন আমরা বেছে নিয়েছি, যেটা আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু করে প্রবর্তক এদিকে জিসির মোড়, একদম ওই সাইডে আপনার চট্টশ্বরী রোড, আর ওই সাইডে অলিখা মসজিদ, এই পুরো জোনটাকে আমরা সেটা লোকেট করেছি। এবং সেখানে আমরা যেটা চিন্তা করছি সেটা ফুললি একটা পিঙ্ক হিসাবে সাজবে, গোলাপি সাজবে। তাদের একটা লগো আছে। আমাদের সম্ভবত পরশুদিন তাদের সাথে আমার একটা সাইনিং আছে ডক্টরসদের সাথে। এবং পুরা মাস ব্যাপী আপনারা জানেন যে ব্রেস্ট ক্যান্সার নির্ণয় করার জন্য যে ম্যামোগ্রাফি যে টেস্টটা হয় এবং আপনাদের ধরেন MRI যেটা করতে হয় এবং অন্য যে টেস্টগুলো হয় সে টেস্টগুলো তারা স্বল্প মূল্যে, যেটা আপনার ধরেন 40-50% মধ্যে তারা ডিসকাউন্ট দিয়ে তারা করে দেবে। এবং ইনভেস্টিগেশন এবং তাদের যে ইনিশিয়াল এক্সামিনেশন এবং রুগীটা তারা ফ্রি দেখে দিবে। এই ধরনের একটা আমাদের সাথে সাইনিং হচ্ছে 5 থেকে 6 জন মহিলা ক্যান্সার স্পেশালিস্ট এবং সার্জনের সাথে কয়েকটা হসপিটালের সাথে আমাদের সাইনিং হচ্ছে, যাতে করে এইভাবে আমরা স্বাস্থ্যসেবাগুলো আমরা দিতে পারি। তো কাজে আমি মনে করি যে এইটাও একটা ফার্স্ট স্টেপ চিটাগং সিটিতে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য। তো সেটাকে আমি ঝাঁকজমকপূর্ণ করে করতে চাচ্ছি, যাতে এটার উপর মানুষের একটা সচেতনতা বৃদ্ধি হয়, কারণ প্রিভেনশন অবভিয়াসলি বেটার দেন কিওর। তো ওই জায়গায় আমরা কিন্তু কাজ করছি। এবং আরেকটা জিনিস আপনারা জানেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, ইতিমধ্যেই ডেঙ্গু চিকুনগুনিয়ার মধ্যে চিকুনগুনিয়াটা কিন্তু একটু বেড়ে গেছে। এটার জন্য আমরা একটা রিসার্চ সেন্টার করেছি, রিসার্চ সেল আমরা করেছি। তারা কিন্তু আমাদেরকে টাইম টু টাইম ডাটা দিচ্ছে এবং ডাটার প্রেক্ষিতে এখন যেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গুটা যেহেতু বেশ কয়েক বছর ধরে রোগীদের আছে এবং এটার মাধ্যমে রোগী কিন্তু অনেকটা ইমিউনাইজড হয়ে গেছে, বাট চিকুনগুনিয়া যেহেতু খুব রিসেন্টলি আমাদের জনগণকে এফেক্টেড করছে, তো সো দ্যাট এটা কিন্তু মাত্রাটা বেড়ে গেছে। তো চিকুনগুনিয়ার জন্য এবং ডেঙ্গুর জন্য আমরা যেটা করছি, আমরা সব জায়গায় লিফলেট বিতরণ করেছি, মাইকিং করেছি। আমাদের এখান থেকে লার্ভিসাইড, অ্যারালডিসাইড আমরা নতুন আমরা বিভিন্ন জায়গা থেকে আনছি এবং সেটা আমরা প্রয়োগ করছি। এবং বিকালের দিকে আমরা যেটা করছি, আমরা আমাদের ফগার মেশিন দিয়ে আমরা স্প্রেয়িং করছি।
কাজে লট অফ প্রোগ্রামস দ্যাট হ্যাভ টেকেন ইন মেন টাইম, এবং 1 মান্থের একটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা করেছি। কাজে আমরা প্রোগ্রামগুলো চলছে এবং আমরা মনে করি যে এই ডেঙ্গু চিকুনগুনিয়া এখন হয়তোবা এবার যেহেতু এটার সাথে সম্পর্কিত আছে আপনার বর্ষাকাল, কারণ যত বেশি পানি পড়বে স্বচ্ছ পানি হবে, স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা তত জন্ম নেবে। কাজে ওই যে গণসচেতনতার জায়গায় এসে আমাদেরকে সেটাতে কনফাইন্ড হতে হবে, কারণ আমরা যদি ডাবের খোসা তারপর তালের যে খোসাগুলো আছে অথবা আমরা যদি প্লাস্টিক পলিথিন ককশিট রেখে দিই সেখানে পানি জন্মে, এবং পানি এরকম না যে সেখানে 10, 30, 40, 50, 100 ml লাগবে না, 2-3 ml পানি থাকলে কিন্তু সেখানে এডিস মশার লার্ভা জন্ম নেবে 24 থেকে 72 ঘন্টার মধ্যে। কাজে আমরা মনে করি যে এই ধরনের সচেতনতা বৃদ্ধি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, এই ক্যাম্পেইনিংটা করতে হবে। পাশাপাশি ঘরের মধ্যে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, চিকুনগুনিয়াতে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো যে বালতির মধ্যে যাতে পানিগুলো জমা না রাখে এবং এসিতে পানি জমছে কিনা সেটা চেক করতে হবে, টবের মধ্যে যাতে অতিরিক্ত পানি জমা না থাকে। কাজে ওভারঅল আমরা মনে করি যে একটা গণসচেতনতা বৃদ্ধি করা, হেলথ স্ক্রিনিং করা এবং জনগণকে ডেডিকেটেড কোনো সেন্টারে নিয়ে যাওয়া, বিশেষ করে মেমন হসপিটালে আমরা এর আগেও ডেঙ্গু রোগীদের জন্য আমরা বেড করে দিয়েছি, আমরা এখন চিকুনগুনিয়ার জন্য বেড করে দিয়েছি, আমরা করোনা রোগীর জন্য ইতিমধ্যে আপনারা জানেন করোনা রোগীর জন্য আমরা সেখানে 20 বেডের একটি সেন্টার আমরা করেছি। কাজে ওভারঅল সব মিলিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমি মনে করি যে স্বাস্থ্যসেবা আমাদেরকে দিয়ে যেতে হবে, এটা আমাদের অবশ্যই দায়িত্ব, মানুষের সেটা মৌলিক অধিকার, কাজে এটা পাওয়ার সবারই অধিকার আছে। এবং আরেকটি জিনিস আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই যে আমাদের কিছু নতুন কিছু পদক্ষেপ আমাদের থাকবে, বিশেষ করে আপনার যেসব জোনে রুগীরা কিন্তু সহজে সেবা পায় না, দেখবেন আপনার পেরিতে পতেঙ্গার দিকে অথবা ইভিজেডের দিকে অথবা ইভেন হাটাজারের দিকে, অক্সিজেনের দিকে, সেসব জায়গাগুলোকে আমরা এখন ফোকাস করতে চেষ্টা করছি। আমরা একটা ফিজিওথেরাপি সেন্টার করেছি, আপনারা জানেন আমরা রেড ক্রিসেন্টকে আমরা সেটা করেছি, এবং রেড ক্রিসেন্ট আমরা মিলে আপনার কোতোয়ালিতে বিশেষ করে এনায়েত বাজারের মুখে আমরা একটা বড় সেন্টার সেখানে করেছি। সেখানে আমাদের রেগুলার ফিজিওথেরাপি হয় এবং অত্যন্ত স্বল্প মূল্যে ফিজিওথেরাপি রোগীগুলো সেখানে আসতে পারছে, এবং ওভারঅল সব মিলিয়ে আমাদের কিন্তু কার্যক্রম চলছে এবং আমরা আশা করছি সেটা হেলথ সেক্টরকে আমরা অবশ্যই আরও ঢেলে সাজাবো। আমার একটা প্ল্যান আছে, সেভাবে আমি এগিয়ে যাচ্ছি এবং আশা করছি আমাদের যে থিম সেটাকে ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে সেটা আমি পূরণ করতে পারব। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মূল জায়গা যেটা পুনর্বাসন করা, এই পুনর্বাসনের জায়গায় আমরা ইতিমধ্যে আমাদের চট্টগ্রামের যে পুলিশ কমিশনার তাদের সাথে আমাদের একটা কথা হয়েছে, তারাও কিন্তু একটা স্টেজে তারা কাজ করছে, তারাও কিন্তু বলছে যে তারাও সমাজের এইসব অবহেলিত যারা আছে, পথশিশু যারা আছে তাদেরকে তারা পুনর্বাসন করবে। আমরা আমাদের দিক থেকে আমরা চিন্তা করছি বিশেষ করে নৈতিকতার জায়গাটা নিয়ে। আমি যেটা কাজ করছি যে নৈতিকতার জায়গায় তাদেরকে যদি আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, অথবা তাদেরকে যদি আমরা কিছু ভোকেশনাল ট্রেনিং সেন্টারে আমরা যদি তাদেরকে এঙ্গেজ করতে পারি, সো দ্যাট আমরা তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করতে পারবো এবং দেশ এগিয়ে যাবে। সো ওই ধরনের কিছু চিন্তাভাবনা আমাদের আছে। আমাদের জানেন যে আমার চট্টগ্রামে একমাত্র শহর, একমাত্র সিটি সারা বাংলাদেশের মধ্যে যেখানে আমার 100টার উপর এডুকেশনাল ইনস্টিটিউশন আছে। আমার প্রায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আছে 78 থেকে 80টার মতো, 24টার মতো আমার কলেজ আছে, একটা ইউনিভার্সিটি আছে, 200টার উপরে মাদ্রাসা আছে। কাজে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আমার আছে। আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ইভেন আমাদের নার্সিং কেয়ার সেন্টার আছে, মিডওয়াইফারি সেন্টার আছে। সো আমাদের এই ধরনের এই যে কিশোর গ্যাং যারা আজকে বিপথে চলে যাচ্ছে অথবা যারা আজকে ভালো হতে চায়, তাদের জন্য আমরা আসলে এই ধরনের কিছু ভোকেশনাল ট্রেনিং সেন্টার আমরা করতে চাই, যেখানে তারা হয়তোবা তাদের এই সমস্যাগুলো সেখানে সলভ করে নিয়ে এবং আমরা তাদেরকে একটা ভালো পথে এনে তাদেরকে বাংলাদেশের সম্পদে পরিণত করতে পারবো। আমার শেষ প্রশ্ন, যে দায়িত্ব গ্রহণের 1 বছরের কাছাকাছি চলে এলেন, তো সিটি কর্পোরেশনের বা আপনার যে
প্রত্যাশা ছিল তো সেটা কতটুকু আমার শুনেন, আমার যে প্রত্যাশার মধ্যে আমি বলবো ইনশাল্লাহ আমার যে চিন্তাভাবনার মধ্যে এখনও আমি মনে করছি যে আমি ওই জায়গায় আসিনি। তবে এইটা ঠিক যে জনগণ যখন বিভিন্ন জায়গায় আমি যাই, বিশেষ করে যেসব জায়গায় মানুষ খুব কষ্টে থাকতো, পানিবন্দী থাকতো, যখন তারা বলে যে হ্যাঁ এবার আমরা মোটামুটি ভালো ছিলাম, আমাদের বেশি পানিবন্দী মানে একবার হয়তো বা দুবার হয়েছে, আগে পুরো বর্ষাকালে তারা কষ্ট পেত, তো সেই জায়গায় গিয়ে ভালো লাগে তারা যখন এই কথাগুলো বলে। কারণ এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন, একজন মেয়রের স্যাটিসফ্যাকশন হচ্ছে যে সমস্যাটা যুগ যুগ ধরে মানুষের মেইন সমস্যা যেটা জলাবদ্ধতা, সে জায়গায় যখন মানুষটা রিলিভ হয়। কারণ এই জলাবদ্ধতা শুধুমাত্র এটা নয় যে একটা শহরের সমস্যা, এটা কিন্তু তার ব্যক্তিগত সমস্যা। কারণ যখন পানি উঠে তার সব কিছু বেশি নিয়ে যায়, সে খাদ্যদ্রব্য থেকে শুরু করে তার যে জীবনযাত্রা সব কিন্তু ব্যাহত হয়ে যায়। কাজে এই জায়গায় গিয়ে আমার মনে হয় আমরা যদি কিছু করে দিতে পারি এই 8-10 মাসে, তাহলে আমি মনে করি এটা জনগণের যখন এই কথাগুলো বলে তখন স্বাভাবিকভাবে আমার কি ভালো লাগে। তবে আমার যে জায়গায় আমার ধরেন মনে করছিলাম যে আমি এই জায়গায় হয়তো আমি ভালো এই কাজটা করতে পারলে ভালো হতো আরও, সেই স্যাটিসফ্যাকশনটা এখন আমার আসেনি। হয়তো সামনে ইনশাল্লাহ আমি কাজ করার সুযোগ পাবো, সেই সময় হয়তো আসতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত শিডিউলের ভেতর আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত শিডিউলের ভেতর আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সাথে। তো আমরা জানলাম ভবিষ্যৎ পরিকল্পনা এবং চট্টগ্রামবাসীর যে প্রত্যাশা তিনি কতটুকু সেটা পূরণ করবেন। আর দেখা হবে পরবর্তী প্রোগ্রামে, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।